মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সস্ত্রীক ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। এটা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে। এটার উপর ভিত্তি করে কিছু কথা বলা যায়। সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ, তার এপিয়ারেন্স, তার কৃত্রিম হাসি এটা প্রমাণ করে সেনাপ্রধান ইজ নট অন গুড টার্মস উইথ চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ইউনূসের সাথে সেনাপ্রধানের সমঝোতা অনিবার্য। এখন সেনাপ্রধান আছেন বিএনপির লাইনে, বিএনপি সেনাপ্রধান ঐক্য চলছে, ভারত বিএনপি সেনাপ্রধান আওয়ামী লীগ, কিন্তু এটা টিকবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউনূস সেনাপ্রধান ঐক্য হবে এবং বিএনপি আউট হয়ে যাবে, এটা অনিবার্য। সেনাপ্রধান তার স্বার্থে করবেন এবং ডক্টর ইউনূসই তার স্বার্থে বা তার সরকারের স্থিতিশীলতার জন্য সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রয়োজনে সংস্কার করার স্বার্থে কিছুটা ছাড় দিয়ে হলো ওয়াকারের সাথে সমঝোতা আসবেন। যেহেতু ওয়াকারের মেয়াদ আছে 2027 সালের 22 জুন পর্যন্ত কমপক্ষে, এ কারণে প্রফেসর ইউনূস তাকে আউস্ট করবেন না। এখানে আউটটা হবে বিএনপি, যেহেতু বিএনপির সাথে এখন সমঝোতা চলছে। তবে এখন সম্পর্ক ভালো না, এটা বোঝা যায়। প্রফেসর ইউনূস অসাধারণ একজন ব্যক্তি, তিনি যে কোনো পরিস্থিতিতে হাসতে পারেন। এই যে মাহমুদুর রহমান মান্না বলেছিল না যে প্রধান উপদেষ্টা প্রশ্ন উত্তর দেন না, তিনি হাসি দিয়ে বিদায় করে দেন, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন। আচ্ছা, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দিতে পারা এটা একটা অসাধারণ যোগ্যতা, এটা সবাই পারে না। মানে ইউনূসের মিষ্টি হাসিতে গলে বিএনপি চলে যায় জবাব না পেয়েও, এটা অসাধারণ কোয়ালিটি। কিন্তু প্রধান উপদেষ্টার সাথে ওয়াকার শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন, তিনি ছবি তুলেছেন কিন্তু হাসি নেই। আবার এই ছবির তোলার স্টাইলটা খুবই খারাপ হয়েছে। এখানে লাইটিংটা ছিল একদম বাজে, আলোর যে পাশে দাঁড়িয়ে ছবি তুললে সুন্দর হয় তার উল্টো করা হয়েছে, যে কারণে কালো দেখায়, ক্লিয়ার ছবি না। প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের ছবি, এই ছবিটাও সুন্দরভাবে তোলা গেল না। তো এখানে সেই হৃদ্যতার অভাব দৃশ্যমান। কিন্তু এটা বেশি দিন না, এখানে সমঝোতা অনিবার্য। এটা হচ্ছে এই শুভেচ্ছা বিনিময়ের একটা দিক। ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ সেনাপ্রধান, এটা ওই সমঝোতার একটা পার্ট বলতে পারেন। এখানে রীতি রয়েছে, সাধারণত সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সাথে বা সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন, আবার সবসময় করেন না। আবার স্ত্রী সহ অনেক ক্ষেত্রেই যান না, যেতে হয় না, এটা জরুরত না, এটা যে একদম প্রতিষ্ঠিত রীতিটা না। তবে ডক্টর ইউনূসের কাছে যে এসেছেন, এটা মাঝে মাঝে করা হয়, এটাই ওই সমঝোতার একটা পার্ট বা ধাপ শুরু। এভাবে ধীরে ধীরে দেখবেন যে ওয়াকার ইউনূস সমঝোতা হয়ে গিয়েছে, মানে ওয়াকার লাইনে এসেছে। ওয়াকারের অনেক দুর্বলতা ইউনূসের হাতে আছে, যেমন জাতিসংঘের স্যাংশন এর একটা কেস আছে, যেটা ভিজিবল না, প্রকাশ্য না, তো ওইটা ইউনূস ডিল করছে। ওই কেসেই বা ওই অভিযোগেই ওয়াকার দুর্বল। মূলত ওই অভিযোগ থেকে বাঁচার জন্য, ওই ভয় থেকেই বা একটা দরকার অংশ হিসেবে ইউনূসকে চাপে রাখতে বা বসে আনতে বা একটা সমঝোতা করতে বিএনপির সাথে একটু মাখামাখি, ভারতের অ্যালাইনমেন্টের কথা বলে নানান হিসাব নিকেশ আছে। আচ্ছা, ওয়াকার যেহেতু আমাদের বিপ্লবের পার্ট, আমাদের বিপ্লবকে সফল করেছেন কিংবা সহজ করেছেন, একটা কথা বলি দর্শক, যেটা সত্য সেটা বলতে, আমরা ওয়াকারের প্রচন্ড বিরোধিতা করি এবং করবো নানান পয়েন্টে, কিন্তু মনে রাখবেন, যেমন আমরা আসলে কি বলেছিলাম জুলাইতে, স্লোগান দিয়েছিলাম এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। একটা সময় ছিল যে হাসিনাকে আউট করে যদি সেনাবাহিনী পাওয়ার নিত, সবাই খুশি হতো, আলহামদুলিল্লাহ বলতো। তো ওয়াকার কিন্তু এই সুযোগটা নিতে পারতেন। তবে হ্যাঁ, 5 আগস্ট নিতে পারতেন না। 5 আগস্ট পরিস্থিতি একদম জনতার হাতে ছিল, সেখানে ওয়াকার মূলত স্পষ্ট শাহবাগ থেকে আসিফ ওরা বলেছিল যে সেনাবাহিনী শাসন আমরা মানব না, সিভিলিয়ান গভর্নমেন্ট গঠন করতে হবে বিপ্লবীদের নিয়ে। কিন্তু অগাস্টের প্রথম দিকে কিংবা জুলাইয়ের শেষের দিকে ওয়াকার পাওয়ার নিলে জনগণ ওয়াকারকেই বস মানত, সেটা কিন্তু ওয়াকার করেননি বা করতে পারেননি, যে কারণে হোক না কেন। এটা একটা দিক। তার চাইতেও বড় দিক হচ্ছে যে একটা সময় পর্যন্ত আমরাই এই থিওরি দিয়েছিলাম
আমরা তো আন্দোলনে সক্রিয় ছিলাম, একবার সার্বক্ষণিক নজর রাখতাম, নানান কথাবার্তা বলতাম, আপনারা শুনেছেন যে সবাই মিলে একটা সরকার গঠন করা হোক, হাসিনাই প্রাইম মিনিস্টার থাকুক, বিএনপি জামাত সবাই মিলে একটা জাতীয় সরকার টাইপের কিছু করা হোক, একটা সুন্দর সমাধান হোক, দেশ স্থিতিশীলতা আসুক, এটা ছিল অনেকের প্রস্তাব। আর হাসিনার পতন ঘটানো সম্ভব হবে এই আন্দোলনের মাধ্যমে, এটা কেউ বিশ্বাসই করতো না একটা সময় পর্যন্ত। এরকম পরিকল্পনা হাসনাতদেরও ছিল না। হাসনাতের একটা কথা বলি আপনাদেরকে, একটা সময় এই কোটা সংস্কার আন্দোলন যখন প্রথম দিকে জুলাইয়ের একদম বিগিনিং অফ জুলাই, তখন পুলিশের সাথে এরকম হাসনাতরা কথা বলতে যে ভাই আজকে একটু আমাদের টাকা দিয়েন, নাহলে আন্দোলন জমে না। মানে আন্দোলনটা শুরু হয়েছিল এভাবে, এটা সরকার পতনের কোনো প্রি প্ল্যান কিছু না। মূল খেলাটা এখানে শিবির ঘটিয়ে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থী হত্যার কারণে সবাই ক্ষুব্ধ হয়েছে, শিবির 9 দফার মাধ্যমে হাসিনা পতন ঘটিয়ে দিয়েছে। মূল হিসাবটা এই জায়গা। এখন এই জায়গাটায় যে সময় পর্যন্ত আমরা সবাই চেয়েছিলাম এরকম যে হাসিনা থাকুক, হাসিনা পালাবে, এটা কিন্তু কেউ কল্পনা করেনি। হাসিনা হয়তো পদত্যাগ করবে, অথবা হাসিনাই সবাইকে নিয়ে একটা আলোচনা করবে, সংলাপ করবে, জাতীয় সংলাপের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করবে, বিএনপি জামাত সবাই থাকবে। কিন্তু হাসিনা এরকম পালাবে, এটা হাসিনা বা আওয়ামী লীগেরও প্ল্যান বি ছিল না। এই পালানোর কাজটা জোর করে পদত্যাগ করেন, মানে যদি এরকম করতো, গণভবনের চূড়ান্ত নিরাপত্তার দায়িত্ব যদি সেনাবাহিনী নিত এবং তারা যদি জাস্ট বলতো যে গণভবন নিরাপদ, এখানে কেউ ঢুকতে পারবে না, এটা সেনাবাহিনী চাইলে সম্ভব হতো। আর জনগণও থেমে যেত যদি বলতো হাসিনা পদত্যাগ করেছে, নতুন আলোচনা হবে, আপনারা সবাই এখানে কেউ আসবেন না। যদি গণভবনের ভিতরে বড় বড় রাজনৈতিক দলগুলোকে ঢুকাতো, রাজনৈতিক দলের নেতাদের, যে আপনারা আলোচনায় বসবো আমরা গণভবনের ভিতরেই, জনগণ আপনারা ঢুকবেন না, হাসিনা পদত্যাগ করেছে, জনগণ কিন্তু শান্ত হয়ে থাকতো, হাসিনাকে মারতে যেত না, পদত্যাগটা নিশ্চিত। এটাই প্রত্যাশা ছিল যে হাসিনাকে হত্যা করব, খেয়ে ফেলবো। এটা আসলে ওই যে গণভবনের উদ্দেশ্যে পদযাত্রা, এটা ছিল মূলত হাসিনা পদত্যাগ করানোর জন্য। তা পদত্যাগটা নিশ্চিত হলে বিএনপি জামাত সহ এই ছাত্র আজ এই 6 সমন্বয়ককে গণভবনে ডাকলে তাহলে হাসিনা এগুলো মারতে যেত না। কিন্তু হাসিনা টিকে যেত, হয়তোবা ওখানে আলাপ আলোচনার মাধ্যমে একটা নতুন সরকার হতো, আওয়ামী লীগ বিরোধী দল হতো, অথবা আওয়ামী লীগের নেতৃত্বে একটা সর্বদলীয় সরকার হতো। এই হতো, আওয়ামী লীগ টিকে থাকতো বাংলাদেশে, এবং পরবর্তীতে আবার আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসতো বা সেকেন্ড হতো। কিন্তু ওয়াকার যে কাজটা করেছে, যে পদত্যাগ করেন, গণভবনের নিরাপত্তা দেওয়া সম্ভব না, জনগণ আসছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে যান। মানে এই যে হাসিনাকে পদত্যাগ করিয়ে ওখান থেকে যেতে বাধ্য করেছে, এর ফলে কিন্তু আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছে। এর ফলেই কিন্তু সব জায়গায় আওয়ামী লীগ ধরে আমরা পিটিয়েছি, কিংবা আওয়ামী লীগ আজকে আজীবনের মতো নিষিদ্ধ। নইলে কিন্তু আওয়ামী লীগ থেকেই একটা পট পরিবর্তন বা রেজিম চেঞ্জ বা একটা প্যারাডাইম শিফট হতো। তো এই জায়গায় ওয়াকারের অবদানকে আমরা স্বীকার করি, যে আওয়ামী লীগকে একদম শেষ করার এই বন্দোবস্ত, এটা ছাত্রদের বা আন্দোলনকারীদের ওইভাবে ছিল না, এটা ওয়াকারের ফলে হয়েছে। আর হাসিনা না পালালে কিন্তু সব জায়গায় আওয়ামী লীগকে জনগণ এভাবে পিটাতো না। যে গণভবনে আলোচনা চলছে, পুলিশ টুলিশ সব তো হাসিনার পক্ষেই ছিল, জাস্ট কিছু আওয়ামী লীগ কিছু মন্ত্রী পদত্যাগ করতো বা ক্ষমতা হস্তান্তর করতো প্রয়োজনে, কিন্তু পালাতে হতো না। এই পালানোর কাজটা ওয়াকার করিয়েছেন, এটা আমরা আমাদের স্বীকার করতে হবে। তো এই জায়গাটায় ওয়াকার ইউনূস সমঝোতা অনস্বীকার্য, অনিবার্য।